পৃথিবীর ১৭৪টি দেশের মধ্যে ৯১টি দেশেই পিআর পদ্ধতি চালু রয়েছে, এমনকি এশিয়ার ২টি দেশেও এই পদ্ধতি প্রয়োগ হচ্ছে। তাই বাংলাদেশেও এটি চালুর প্রস্তাব মানতেই হবে। আমির বলেছেন যে এটি মানতেই হবে, এই প্রস্তাব এক ধরনের জোর দিয়েই বলেছেন। জি ধন্যবাদ গাজী ভাই। যে কথাগুলো বলেছে, যেমন আপনার বিএনপিকে সংস্কার, আপনি যেটা বলছেন যে বর্তমান সংস্কার কমিশন যে বৈঠকগুলো করছে, আমি এর অগ্রগতিতে সন্তোষজনক বলবো যে অনেকগুলো বিষয়ে আপনার ঐক্যমত পোষণ হয়েছে, অনেকগুলো বিষয়ে দ্বিমত হচ্ছে, এটা স্বাভাবিক। তবে এটা ঠিক আমরা বাইরে থেকে আমার যেটা মনে হচ্ছে যে অনেক বিষয়ে মনে হচ্ছে যে বিএনপিকে লক্ষ্য করেই বিএনপিকে আপনার এই বিষয়গুলো চাপিয়ে দেওয়ার মতো, যেমন আপনার দলের প্রধানমন্ত্রী হতে পারবে না, তারপরে আপনার যে বিষয়গুলো বিএনপি আগেই সিদ্ধান্ত নিয়েছে যে 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এছাড়া আরও অনেক তত্ত্বাবধায়কের প্রধান কে হবেন সেটা নিয়েও সেটা নিয়েও মোটামুটি একটা ঐক্যমত হয়েছে। এই বিষয়গুলো আমি পজিটিভলি দেখছি। তবে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, এই কথা কিন্তু আমি বলিনি, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হতে আরও কয়েক বছর লাগবে। কারণ এখানে বিগত 15 বছরের যে দুঃশাসন বা আইন প্রয়োগকারী সংস্থা, র্যাব, পুলিশ, এদের যে দায়িত্ব বা ভূমিকা ছিল, সেটা এখন পুরো উল্টা মেরুতে চলে গিয়েছে। এবং এই দুটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিন্তু অনেকে পলাতক, অনেকে বিভিন্ন মামলার আসামি পর্যন্ত হয়ে গেছে, অনেকে জেলখানাতেও আছে। তো স্বাভাবিক কারণেই এই দুটো বাহিনীকে নতুন করে আবার রিফর্ম করতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন। তার মানে গত 15 বছর তারা কিন্তু বাংলাদেশে যে দুঃশাসনের জন্ম দিয়েছিল, শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনার এই সহযোগী ভূমিকায় সবচেয়ে বেশি মানে খারাপ ভূমিকা পালন করেছে পুলিশ এবং র্যাব। আপনার গুম বলেন, বিচারপতি হত্যাকাণ্ডই বলেন, নির্বাচনে অনিয়ম বলেন, এই সমস্ত কর্মকাণ্ডের সাথে তারাই জড়িত সবচেয়ে বেশি। তো স্বাভাবিক কারণে এই দুটি প্রতিষ্ঠানের আপনার জায়গায় দাঁড়াতে, জন আকাঙ্ক্ষার সাথে দাঁড়াতে অনেক সময় লাগবে, যে কারণে আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো বলছি না। আর ভাই যেটা বলেছে যে হ্যাঁ, বিএনপির এই কিছুদিনের মধ্যে বেশ কিছু সদস্য মারা গেছে নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে, এইটা আজকে নতুন না। এবং যারা এই ধরনের হানাহানি করছে তাদেরকে আমরা দলীয়ভাবে শৃঙ্খলা ভঙ্গের জন্য ব্যবস্থা নিচ্ছি, এবং যারা হত্যাকাণ্ডে শিকার তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, আইন প্রয়োগের সংস্থা ব্যবস্থা নিচ্ছে। বড় দল এখানে স্বাভাবিক কারণে এতগুলো সংগঠন রয়েছে, সেখানে এই ধরনের ঘটনা যে কিছু অতীতেও ঘটেছে, এখন যে ঘটছে, এটা আমরা নিন্দা জানাই এবং এটার বিরুদ্ধে আমরা ব্যবস্থাও নিচ্ছি। আপনার চাঁদাবাজির ব্যাপারে অভিযোগ আসছে, চাঁদাবাজির ব্যাপারে এখন আমাদের জায়গা থেকে চাঁদাবাজি, উনাদের জায়গা থেকে ওগুলো হাদিয়া বা ওগুলো আপনার ইয়ানত, এরকম বিভিন্ন রকমের বিষয় আছে। তো যাই হোক, তো আমরা দেশটাকে আসলে নতুন বন্দোবস্ত বলতে নতুন পরিবর্তনের দিকে যেতে চাই। কিন্তু আমি কি দায়িত্ব নিয়ে বলতে পারবো যে আমাদের চরিত্রগতভাবে এই 5 আগস্টের পরে আমরা পরিবর্তন হয়ে গেছি? আমরা কি বলতে পারবো যে বাংলাদেশের এখন রাষ্ট্র কাঠামোগুলোতে দুর্নীতি বন্ধ হয়ে গেছে? আপনি থানায় যান, আপনি ভূমি অফিসে যান, আপনি প্রশাসনের বিভিন্ন স্তরে যান, নিয়োগ বদলিতে যান, সর্বত্রই এখন তো কোনো অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের প্রত্যাশা ছিল যে এই সময় অন্তত পক্ষে রাষ্ট্র এই জায়গাগুলো থেকে একটা ভালো জায়গায় দাঁড়াবে। তো রাজনীতিবিদদের সময় রাজনীতিবিদদের দিকে আপনি আঙুল তুলছেন। রাজনীতি অবশ্যই দেশ পরিচালনা তারা দায়িত্ব পালন করবে, কিন্তু এখন তো আপনার রাজনীতিবিদদের কোনো হস্তক্ষেপ নাই, কিন্তু আজকে যত এই আলোচনাগুলো আছে সব বিএনপিকে কেন্দ্র করে। তার স্বাভাবিক কারণে বিএনপি বড় দল, বিএনপি অতীতে ক্ষমতায় ছিল, সরকারি দলও ছিল, বিরোধী দলও ছিল। স্বাভাবিক কারণে বিএনপিকে নিয়ে আলোচনা বা বিএনপিকে নিয়ে ভাবনা, বা আগামীতে বিএনপি ক্ষমতা আসতে পারে, সুতরাং বিএনপিকে নিয়ে আলোচনা সমালোচনা বেশি হবে, এটা আমি দোষের বলবো না। তবে সারা বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দল যার যেখানে অবস্থান আছে, তারা সেখানে যে সমস্ত চাঁদাবাজি, সেগুলো কিন্তু আপনার পত্রপত্রে আজকে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন, আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে চরিত্র হনন করা হচ্ছে, আমার নিজেরও, আমাদের বিএনপির শীর্ষ নেতাদেরও, কিন্তু এর বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারছে? ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। আমরা এটা বলে আসছি যে এই যে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি খুলে আপনার যা ইচ্ছা যথেচ্ছরভাবে যা ইচ্ছা তাই প্রচার চালানো হচ্ছে, কিন্তু এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে কিন্তু সমাজে আমি বলবো যে একটা ভিন্ন ধরনের মেসেজ যাচ্ছে। তো যে কারণে আপনার এই অন্তর্বর্তী সরকারের এগুলো দুর্বলতম দিক, এটা দুর্বল জায়গা। তো যে কারণে এখানে নির্বাচনের ক্ষেত্রে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি যে বিষয়টা বলছেন, যেখানে আমাদের দলীয় আভ্যন্তরীণ বিষয় আসছে,
কিন্তু আমি যেটা আগেই বলেছি যে আজকে ইসলামী আন্দোলন বলেন, জামাত ইসলাম বলে, তারা যে সারা বাংলাদেশে কদিন আগে ঢাকা শহরে তো জামাত ইসলাম একটা বিরাট সমাবেশ করেছে। সেই ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থা শুরু করে প্রশাসনের জায়গা থেকে যত ধরনের সহযোগিতা, সব রকম সহযোগিতা দিয়েছে। এবং রাস্তা সারা দেশ থেকে তারা লোক নিয়ে এসছে, ট্রেন নিয়েছে তারা। তো কোথাও কোনো ধরনের বাধা বা কোনো ধরনের কোনো রাজনৈতিক দল থেকে প্রতিবন্ধকতা আমার জানা মতো কোথাও হয়নি। তা এই যে একটা রাজনৈতিক আপনার সহনশীল অবস্থা বা সবাই সবার মতামত প্রকাশ করতে পারছে, আমি তো বলবো যে এইটা একটা এই সময়ের মধ্যে একটা বড় অর্জন। তো সুতরাং আপনাকে রাজনীতিতে চর্চায় যেতে হবে। আপনি যদি এখন মনে করেন যে এই আমরা 6 মাসের মধ্যে 1 বছরের মধ্যেই আমরা দেশকে একবারে সোনার দেশে পরিণত করে দেবো, এই প্রত্যাশা করা ঠিক হবে না। এই প্রত্যাশা মোটেও কল্পনা করা ঠিক হবে না। আমরা দেশকে ইউরোপ বানিয়ে ফেলবো, ওই যে শেখ হাসিনার সময় বলতো যে আমরা এখন সিঙ্গাপুর আর মালয়েশিয়া বানিয়ে ফেলবো। তো যে কারণে বাংলাদেশকে আমাদের নিয়ে ভাবতে হবে, বাংলাদেশকে আমাদের আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, পিছনের দিক থেকে আমাদের শিক্ষা নিতে হবে, নিয়ে আপনার যে সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো অতীতে হয়েছে সেই জায়গা থেকে আমাদের গণতন্ত্রের জায়গাটা এটা চর্চার জায়গায় যেতে হবে। আমাদের গণতন্ত্র তো সবসময় গত 50 বছরে সর্বদাই আমরা হোঁচট খেয়েছি, সর্বদাই বাধাগ্রস্ত হয়েছি।